পুলিশের রাতভর ভয়ঙ্কর অভিযানে গ্রেফতার হলেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। হামিদ টিকানি অপরাধমূলক কর্মকাণ্ড ডক্টর ইউনূস সহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ। 2 বেলা চলবে সংসদ অধিবেশন, প্রয়োজনে বসবে শুক্রবারেও। যে কোনো সময় গ্রেফতার হতে পারেন সাখাওয়াত। স্ত্রী সহ সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা ফখরুল। আমার মেয়ে শিরিন শারমিন চৌধুরীকে দিয়ে গেলাম, সে জয়ের বোন, পুতুলের বোন। পুলিশের রাতভর ভয়ঙ্কর অভিযানে গ্রেফতার হলেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। রাজধানীর ধানমন্ডির 8/A রোডের একটি সাধারণ বাসা। ঘড়ির কাঁটা 4:30টায় পৌঁছেছে। ঘুমন্ত শহর যখন নিস্তব্ধ, তখনই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল নীরবে অভিযান চালায়। লক্ষ্য জাতীয় সংসদের সাবেক স্পিকার, বাংলাদেশের প্রথম নারী স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। 17 মাস ধরে প্রকাশ্য রাজনৈতিক অঙ্গন থেকে সম্পূর্ণ অন্তর্হিত এই নেত্রীকে অবশেষে আটক করা হয়েছে। বর্তমানে তিনি ডিবি কার্যালয়ে হেফাজতে। এই ঘটনা শুধু একজন ব্যক্তির গ্রেফতার নয়, বরং 2024 সালের 5 আগস্টের পরবর্তী রাজনৈতিক বাস্তবতার একটি নতুন অধ্যায়ের সূচনা। শিরিন শারমিন চৌধুরী বাংলাদেশের সংসদীয় ইতিহাসে এক অমোঘ নাম। 2013 সালে আব্দুল হামিদ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর তিনি স্পিকারের দায়িত্ব নেন। তারপর থেকে টানা দীর্ঘ সময় ধরে তিনি সংসদের অধিবেশন পরিচালনা করেছেন। আন্তর্জাতিক সম্মেলনে প্রতিনিধিত্ব করেছেন, নারী নেতৃত্বের প্রতীক হয়ে উঠেছেন। সংবাদ মাধ্যমের শিরোনামের নিয়মিত উপস্থিতি, সংসদের সরব ভূমিকা, সবকিছুতেই ছিল তার সক্রিয় ছাপ। কিন্তু 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সেই ছবি হঠাৎ বদলে যায়। প্রকাশ্যে আর দেখা যায়নি তাকে। 17 মাসের নীরবতা রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্নের জন্ম দেয়। তিনি কি দেশ ছেড়েছেন নাকি আত্মগোপনে আছেন? কেন এমন সিদ্ধান্ত? সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন থেকে সেদিন বেলা 1:30টার দিকে তড়িঘড়ি বেরিয়ে পড়েন শিরিন শারমিন সঙ্গে পরিবারের সদস্যরা। একটি সাধারণ প্রাইভেট কারে করে স্পিকারের জন্য বরাদ্দ অফিসিয়াল গাড়ি বা সংসদ সচিবালয়ের পরিবহন পুলের কোনো গাড়ি ব্যবহার করেনি। তৎকালীন সংসদ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা গণমাধ্যমকে জানিয়েছিলেন, তিনি যে কোথায় যাচ্ছেন সেটা আমরা জানি না। সেই থেকে শুরু হয় রহস্যের অধ্যায়। আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করেও তার অবস্থান নিয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য মেলেনি। দেশে আছেন নাকি বিদেশে পাড়ি দিয়েছেন, এ নিয়ে চলতে থাকে জল্পনা কল্পনা। কিন্তু ডিবির একটি সূত্র জানিয়েছে ভিন্ন কথা। শিরিন শারমিন চৌধুরী এতদিন বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন। সর্বশেষ তিনি ধানমন্ডির ওই বাসায় অবস্থান নিয়েছিলেন। আটকের সময় বাসাটিকে তার নিজের বলে দাবি করা হলেও স্বজনরা জোর দিয়ে বলেছেন এটি আত্মীয়ের বাসা। প্রশ্ন উঠেছে স্বাভাবিকভাবেই, তাহলে কি তিনি এই 17 মাসের বেশিরভাগ সময় এখানেই কাটিয়েছেন, নাকি এটি শুধু শেষ আশ্রয়স্থল? আত্মগোপনের কারণ কি ছিল? রাজনৈতিক চাপ, নিরাপত্তার শঙ্কা, নাকি অন্য কোনো কৌশল? 27 দিনের মাথায় 2রা সেপ্টেম্বর 2024 সালে তিনি স্পিকার পদ থেকে পদত্যাগ করেন। সেই পদত্যাগপত্র কোথা থেকে এসেছে, কিভাবে জমা দেওয়া হয়েছে, সে নিয়েও তখন প্রশ্ন উঠেছিল। জুলাই গণঅভ্যুত্থানের সময় রংপুরে স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনায় 27 আগস্ট 2024 সালে তার বিরুদ্ধে মামলা হয়। এরপর থেকেই তার অন্তর্দান আরো রহস্যময় হয়ে ওঠে। শিরিন শারমিন চৌধুরীর রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল আওয়ামী লীগের হয়ে। 2008 সালের নির্বাচনে দল ক্ষমতায় আসার পর তিনি সংসদের সদস্য হিসেবে সক্রিয় হন। স্পিকার হিসেবে তিনি সংসদকে একটি শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছেন বলে তার সমর্থকরা দাবি করেন। কিন্তু বিরোধীদের অভিযোগ, তিনি সরকারের পক্ষপাতমূলক ভূমিকা পালন করেছেন। জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক সমীকরণ পুরোপুরি বদলে যায়। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে পুরনো আমলের অনেক নেতা কর্মী এখন আইনি জটিলতায় পড়ছেন। শিরিন শারমিনের আটক সেই ধারাবাহিকতারই অংশ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই আটকের খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। কেউ কেউ বলছেন অবশেষে বিচারের মুখোমুখি হলেন, আবার কেউ প্রশ্ন তুলছেন 17 মাস কেন এত দেরি? ধানমন্ডির ওই বাসা থেকে তাকে নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের মধ্যে কৌতূহল দেখা গেছে, কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ডিবি সূত্র জানিয়েছে জিজ্ঞাসাবাদ চলছে। তার অবস্থান, আত্মগোপনের কারণ এবং মামলার সঙ্গে সম্পর্ক নিয়ে বিস্তারিত তথ্য বেরিয়ে আসতে পারে আগামী দিনে।
হামের টিকাদান ব্যবস্থাকে বেসরকারি খাতে ছেড়ে দেয়াকে অপরাধমূলক কর্মকাণ্ড আখ্যায়িত করে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার সব বিশেষ সহকারী উপদেষ্টা ও তৎকালীন প্রেস সচিবের বিষয়ে তদন্ত চেয়ে লিগ্যাল নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্ট বারের আইনজীবী ব্যারিস্টার আশরাফুল ইসলাম। নোটিশ উল্লেখিত ব্যক্তিদের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা চাওয়া হয়। গতকাল সোমবার এই নোটিশ দেওয়া হয়। নোটিশের বিষয়ে ব্যারিস্টার আশরাফুল ইসলাম বলেন, সারা দেশে আকস্মাৎ বিলুপ্তপ্রাপ্ত রোগ হামের মারাত্মক প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ইতোমধ্যে শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। অগণিত শিশু ও সাধারণ নাগরিক হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। তাই হামের টিকাদান ব্যবস্থাকে রাষ্ট্রীয় কাঠামো থেকে ব্যক্তিগত খাতের হাতে তুলে দেওয়ার অশুভ ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে তদন্ত কমিটি গঠন করতে বলা হয়েছে। সেই সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস ও ডক্টর আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান শুভ্র, নূরজাহান বেগম, ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মোস্তফা সরোয়ার ফারুকী সহ সব উপদেষ্টা, সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং সংশ্লিষ্ট সব সাবেক ব্যক্তিগত ও সহকারীদের বিষয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। নোটিশে মন্ত্রী পরিষদ সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব সহ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় সচিবদের নোটিশের প্রাপক করা হয়েছে। নোটিশ প্রাপ্তির 5 দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা পরিষদের সব সদস্যদের বিষয়ে ব্যবস্থা না নিলে আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। 133টি অধ্যাদেশকে আইনে রূপান্তরের সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষায় জাতীয় সংসদ অধিবেশন এখন থেকে দিনে 2 বেলা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানানো হয়। চিফ হুইপ নুরুল ইসলাম সংসদে জানান, 133টি বিল পাশের বিশাল কর্মযজ্ঞ শেষ করতে আগামীকাল মঙ্গলবার থেকে প্রতিদিন 2 সেশনে অধিবেশন চলবে। প্রথম সেশন শুরু হবে সকাল 10:30টায় এবং দ্বিতীয় সেশন শুরু হবে বিকেল 3:30টায়। এছাড়া আগামী বৃহস্পতিবার বেসরকারি সদস্য দিবস বাতিল করে সরকারি বিল পাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকি প্রয়োজন হলে আগামী শুক্রবারও অধিবেশন চালানোর প্রস্তুতি রাখা হয়েছে বলেও জানান তিনি। যে কোনো সময় গ্রেফতার হতে পারেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও 111 এর সময়কার নির্বাচিত কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। 111 এর অন্যতম অনুকুশীলভ চুক্তিদের সঙ্গে নির্বাচন কমিশনের পক্ষে যোগাযোগ রক্ষা করা, বিএনপি ভাঙার অপচেষ্টা ও অতিরিক্ত ব্যালট পেপার ছাপানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের সময় চট্টগ্রাম সমুদ্র বন্দরে তার পুত্র এম সাফাক হোসেনের একছত্র প্রভাবে বন্দরে অচলাবস্থার সৃষ্টির বিষয়গুলো নিয়েও তদন্ত হবে বলে জানা গেছে। 111 এর সময় সাখাওয়াত হোসেন ছিলেন নির্বাচন কমিশনের প্রভাবশালী কমিশনার। সম্প্রতি লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী ও লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত শেখ মামুন খালেদকে গ্রেফতারের পর সাখাওয়াত হোসেন সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য জানা গেছে। একাধিক সূত্রে জানা গেছে, মূলত মঈন মাসুদের প্রতিনিধি হিসেবে তিনি নির্বাচন কমিশনের কমিশনার হিসেবে নিয়োগ লাভ করেন। তার দায়িত্ব ছিল কমিশনের পক্ষে কুচক্রীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা, তারা যেভাবে নির্দেশনা দিতেন তা বাস্তবায়ন করা। সে সময় বিএনপিকে ভাঙার অপচেষ্টার নেতৃত্ব তিনি দিয়েছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ অপরাধ হল 2008 এর নির্বাচনে বিএনপিকে পরাজিত করতে যে অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হয় সেগুলো তার তত্ত্বাবধানে হয়েছিল। ব্যালটের ডিজাইন সহ অন্যান্য প্রিন্টিং তথ্য উপাত্ত লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত শেখ মামুন খালেদকে তিনি সরবরাহ করেছিলেন। শেখ মামুন তখন ডিজিএফআই এর পরিচালক ছিলেন। 111 এর সময় প্রধান নির্বাচন কমিশনার ছিলেন ডক্টর এটিএম শামসুল হুদা ও অপর কমিশনার ছিলেন মোহাম্মদ সোহুল হোসাইন। সচিব ছিলেন হুমায়ুন কবির। মঈন মাসুদের প্রভাবে এই 3 জনকে সবসময় চাপে রাখতেন সাখাওয়াত। সে কারণে সাখাওয়াতের সিদ্ধান্তের বাইরে তাদের কিছুই করা ছিল না। এ সময় ছবি সহ ভোটার তালিকা প্রকল্পের পিডি ছিলেন ব্রিগেডিয়ার সাদাত হোসেন চৌধুরী। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাতারা বেগম। সোমবার রাত 11:55 সিঙ্গাপুর এয়ারলাইন্স ঢাকা থেকে রওনা করবেন। ইতিমধ্যে তিনি বিমানবন্দরে পৌঁছেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান।